আজকের বিশ্বের জিওপলিটিক্স বা ভূরাজনীতি কোনো বইয়ের পাতায় লেখা গুটি কয়েক নিয়মে চলে না। আন্তর্জাতিক কূটনীতি এখন আর কেবল বন্ধ ঘরে ড্রাফটিং ফাইল বা রাষ্ট্রদূতদের মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আসে তখন যখন দুজন শীর্ষ রাষ্ট্রনেতার মধ্যে এক অনন্য পার্সোনাল কেমিস্ট্রি এবং ডিপ বন্ড তৈরি হয়। প্রতিটি দেশের লিডারের একটি নিজস্ব ডিপ্লোমেসি স্টাইল থাকে, কিন্তু ভারতের ক্ষেত্রে বিগত কিছু বছরে এক সম্পূর্ণ ভিন্ন ধারার লিডারশিপ এবং গ্লোবাল আউটরিচ দেখতে পাওয়া যাচ্ছে। বিশ্বের বড় বড় শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে একটি অনন্য পার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়েছে তা বিশ্বের রাজনীতিতে ভারতের ক্ষমতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। অথচ এই কূটনৈতিক গভীরতা ও স্ট্র্যাটেজিক লাভকে রাজনৈতিক বিরোধিতার খাতিরে আমাদের দেশের বিরোধী দল এবং বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রায়শই উপহাস করেন বা ভুলভাবে তুলে ধরেন। সম্প্রতি ভারত এবং ইতালির সম্পর্কের প্রসঙ্গ টেনে যেভাবে একটি আপত্তিকর মন্তব্য বা কমেন্ট করা হয়েছে তা থেকে স্পষ্ট যে আন্তর্জাতিক ডিপ্লোমেসি এবং হেড অফ দ্য স্টেটদের মধ্যেকার পার্সোনাল বন্ডের গুরুত্ব কতটা গভীরে তা হয়তো আজও ভারতের বিরোধী রাজনীতির একাংশ অনুধাবন করতে পারেনি। আর এই জন্যেই তারা ভারতের প্রধানমন্ত্রী আর ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা টিপ্পণী করতে পিছু পা হচ্ছে না। আজ আমরা বিশ্লেষণ করব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের সঙ্গে ভারত কিভাবে এই গভীর সম্পর্ক তৈরি করলো, কেন একটি দেশের সুদৃঢ় পার্সোনাল ডিপ্লোমেসি বিরোধীদের কাছে কেবল একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়, কিভাবে এই পার্সোনাল কেমিস্ট্রি আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি হওয়া ফ্রিকশন পয়েন্ট বা দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে নিমেষে মিটিয়ে দিতে পারে। আজ আমরা 4টি জীবন্ত ও ঐতিহাসিক উদাহরণ দিয়ে প্রমাণ করব যে মোদি যেভাবে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান শক্ত করেছেন তার প্রকৃত প্রভাব কতটা সুদূরপ্রসারী। বিশ্লেষণে যাওয়ার আগে ভারতের প্রতিটি সচেতন নাগরিকের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত, আপনারা কি কখনো ভেবেছেন সম্পূর্ণ বিপরীত ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশে কিভাবে তৈরি হলো বিশাল এক সনাতন মন্দির? দ্বিতীয়ত, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেটিক ডিলের কারণে যখন হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ আটকে যাওয়ার মুখে পড়ে তখন একজন ভিনদেশের প্রধানমন্ত্রী কিভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে মুহূর্তের মধ্যে সমাধান বের করে আনেন? তৃতীয়ত, কোনো দেশের রাষ্ট্রপ্রধান কি কখনো নিজের রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীকে এড়িয়ে অন্য দেশের প্রধানের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে ৪৫ মিনিট ধরে আন্তর্জাতিক চক্রান্ত ও জীবননাশের হুমকির খবর গোপন মিটিংয়ের মতো শেয়ার করেন? এবং চতুর্থত, বিশ্ব রাজনীতিতে যখন সুনির্দিষ্ট কোনো সংকট বা সুপার পাওয়ারদের চাপ আসে তখন একটি প্রভাবশালী ইউরোপীয় দেশ কিভাবে ভারতের সাথে দাঁড়িয়ে ঘোষণা করে যে তারা আমেরিকার চাপ উপেক্ষা করেও ভারতের সাথে যৌথভাবে 6th জেনারেশন এয়ারক্রাফট বানাবে? এই প্রশ্নগুলোর উত্তর কোনো প্রাতিষ্ঠানিক ফাইলে লেখা থাকে না। এর উত্তর লুকিয়ে আছে শীর্ষ নেতাদের পার্সোনাল রিপোর্ট, হার্ড ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক দূরদর্শিতার মধ্যে। চলুন একে একে এই বাস্তব উদাহরণগুলো জেনে নিই। আন্তর্জাতিক কূটনীতিতে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট সবসময়ই একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলে ভারতের অবস্থান আগে কেমন ছিল এবং গত কয়েক দশকে তা কোথায় পৌঁছেছে তার সেরা উদাহরণ হলো ইন্ডিয়া এবং ইউএইর মধ্যকার বর্তমান সম্পর্ক। ইউএইর রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক কেবল দুটি দেশের ফরেন পলিসির হিসাব নিকাশ নয়, এটি একটি বিরল পার্সোনাল রিলেশনশিপ। আপনি যদি আন্তর্জাতিক প্রোটোকল লক্ষ্য করেন তবে দেখবেন যে কোনো রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে যান তখন প্রোটোকল অনুযায়ী তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট দেশের দায়িত্বপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিরা। কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী ইউএইতে যান তখন স্বয়ং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সমস্ত সরকারি প্রোটোকল ভেঙে নিজে এয়ারপোর্টে হাজির হন তাকে রিসিভ করতে। ঠিক একইভাবে ইউএইর রাষ্ট্রপতি যখন ভারতে পা রাখেন তখন আমাদের প্রধানমন্ত্রীও প্রোটোকল দূরে সরিয়ে রেখে বিমানবন্দরে গিয়ে তাকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। এই হার্ড ডিপ্লোমেসি বা ব্যক্তিগত উষ্ণতার আসল প্রভাব কী? কেবল করমর্দন বা হাসি নয়, এর বাস্তব পরিণতি দেখা গেছে আবুধাবিতে। বহু বছর ধরে ইউএইতে লাখ লাখ ভারতীয় নাগরিক এবং সনাতন ধর্মের মানুষ কাজ করছেন, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিগত ৮০ বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যের কোনো ইসলামিক রাষ্ট্র ভারতের জন্য নিজেদের জমি হস্তান্তর করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেয়নি। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কের গভীরতা এমন এক জায়গায় পৌঁছায়
যখন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে বিশাল এক টুকরো জমি ভারত তথা সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন। আর সেখানেই আজ সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে বিএপিএস হিন্দু মন্দির। এটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি ভারতের সংস্কৃতির বিশ্বায়ন এবং ভারতের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক পুনর্নির্মাণের এক জ্বলন্ত প্রতীক, যা কোনো প্রশাসনিক চিঠি বা সাধারণ রাষ্ট্রদূত পর্যায়ের মিটিংয়ে অর্জন করা অসম্ভব ছিল। তা সম্ভব হয়েছে দুই শীর্ষ নেতার পারস্পরিক ট্রাস্ট এবং পার্সোনাল বন্ডের মাধ্যমে। অথচ এই বড় কূটনৈতিক অর্জনকে বিরোধী দল বা রাহুল গান্ধীর মতো নেতারা একটি উপহাসের বিষয় বানিয়ে ফেলেছে, যা সরাসরি দেশের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যকে খাটো করার শামিল। এবার আসা যাক এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিশালী দেশ জাপানের প্রসঙ্গে। জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে ভারত সরকারের এবং বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক যে কতটা গভীর ও কৌশলগত ছিল তা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। কোয়াড গঠন থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক ভিশন পর্যন্ত এই দুই নেতার পার্সোনাল কেমিস্ট্রি ছিল আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মূল চালিকা শক্তি। তবে এই সম্পর্কের একটি বাস্তব ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুবিধা ভারতের প্রশাসনিক স্তরে পৌঁছেছিল, যা অনেকেরই অজানা। জাপানি সংস্কৃতিতে কাজ করার সময় কোনো ফাইল আটকে থাকা বা কাজের গতি ধীর হওয়া একেবারেই নাপসন্দ। কিন্তু আমরা জানি ভারতের ব্যুরোক্রেসি বা আমলাতান্ত্রিক লাল ফিতার ফাঁস বহু বছর ধরেই একটি বড় সমস্যা। জাপানের বিভিন্ন কোম্পানি এবং সরকারি সংস্থা যখন ভারতে বিনিয়োগ করছিল, তখন ভারতের বিভিন্ন মন্ত্রক ও ব্যুরোক্রেসির কারণে বহু ফাইল দীর্ঘদিন ধরে আটকে থাকত। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রজেক্টে ফ্রিকশন তৈরি হচ্ছিল। সাধারণ কূটনৈতিক নিয়মে এটি নিয়ে চিঠি চালাচালি হতো, বছর পার হয়ে যেত। কিন্তু শিনজো আবে সরাসরি কোনো দ্বিধা ছাড়াই ভারতের প্রধানমন্ত্রীকে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন যে ব্যুরোক্রেসির কারণে জাপানি ফাইল আটকে থাকা দুদেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য ভালো নয়। ঠিক সেই মুহূর্তেই দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে ট্রাস্ট কাজ করে। ভারতের প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ শিনজো আবেকে প্রস্তাব দেন ভারতে নিযুক্ত জাপানিজ অ্যাম্বাসেডরকে সরাসরি নির্দেশ দেওয়া হোক যাতে কোনো মন্ত্রক বা ব্যুরোক্রেটের স্তরে ফাইল আটকে গেলেই তিনি যেন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী নিজে নিশ্চিত করেছিলেন যে সেই ফাইল দ্রুত ছাড়পত্র পাবে। ভাবুন একবার, আন্তর্জাতিক বাণিজ্য এবং ডিপ্লোম্যাটিক ফ্রিকশন কমানোর জন্য যেখানে প্রশাসনিক জটিলতা মাসের পর মাস সময় নষ্ট করে, সেখানে দুই শীর্ষ নেতার পার্সোনাল সাপোর্ট কিভাবে আমলাতন্ত্রকে এক ধাপ সরিয়ে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি করে দিল। এটিই হলো প্র্যাকটিক্যাল ডিপ্লোমেসি, যা কোনো বই পড়ে শেখা যায় না। বিশ্বের বর্তমান জিওপলিটিক্সে রাশিয়া এবং ইন্ডিয়ার সম্পর্ক এক ঐতিহাসিক পরীক্ষিত সত্য। কিন্তু আধুনিক যুগে এই সম্পর্ক কতটা শক্তিশালী এবং পুতিন ও মোদির মধ্যে কতটা গভীর বিশ্বাস রয়েছে তার প্রমাণ পাওয়া যায় চরম সংকটময় পরিস্থিতিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী সম্পর্ক এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সাধারণ রাষ্ট্রীয় যোগাযোগের বাইরেও একটি গভীর আত্মিক ও নিরাপত্তার সম্পর্ক তৈরি হয়েছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাশিয়া সফরে গেলে বা পুতিন ভারতে এলে আন্তর্জাতিক প্রোটোকল ভুলে দুই নেতা একই গাড়িতে ঘন্টার পর ঘন্টা সফর করেছেন, যা যে কোনো হাই সিকিউরিটি জোনে অত্যন্ত বিরল। এর বাস্তব প্রমাণ মেলে গত বছরের একটি ঘটনায়। এসসিও সামিটের সমান্তরাল মিটিংয়ের ফাঁকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী যখন একই গাড়িতে সফর করছিলেন, তখন পুতিন টানা ৪৫ মিনিট ধরে ভারতের প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করেন। তথ্যটি কী ছিল? আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কিভাবে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলকে ব্যবহার করে ভারত ও ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা ছক কষছিল এবং ভারতের নেতৃত্বকে টার্গেট করার চেষ্টা করছিল। তার সম্পূর্ণ গোপনীয় ব্লুপ্রিন্ট পুতিন নিজে ৪৫ মিনিট ধরে ভারতের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেন। এখন প্রশ্ন হলো, যদি দুটি দেশের শীর্ষ নেতার মধ্যে এই স্তরের গোপনীয়তা বা ব্যক্তিগত বিশ্বাস না থাকতো, তবে কি একটি পরাশক্তির রাষ্ট্রপতি এত বড় স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স শেয়ার করতেন? রাশিয়ার রাষ্ট্রপতির কোনো প্রয়োজনই ছিল না এই তথ্য দেওয়ার, কিন্তু পার্সোনাল কেমিস্ট্রি এবং ভারত রাশিয়ার সুদৃঢ় অক্ষের কারণে ভারত সময় মতো সতর্ক হতে পেরেছে। অথচ দেশের বিরোধী দল বা রাহুল গান্ধী যখন দেশের এই আন্তর্জাতিক কূটনৈতিক উচ্চতাকে অনুধাবন না করে অবমাননাকর মন্তব্য করেন, তখন তা দেশের গোয়েন্দা নিরাপত্তা এবং স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি উভয়কেই অবমূল্যায়ন করে। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ফ্রান্স। ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য মিত্র হলো ফ্রান্স।
বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের মধ্যেকার বন্ধুত্ব আজ বিশ্বমঞ্চে এক নতুন সামরিক ভারসাম্যের জন্ম দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে 1998 সালে ভারত যখন পোখরানে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে, তখন ইউএসএ সহ বিশ্বের তাবর শক্তিগুলো ভারতের উপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারত তখন বিশ্ব রাজনীতিতে একা হয়ে পড়েছিল। কিন্তু এই কঠিন সময়ে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট আমেরিকান চাপ উপেক্ষা করে ঘোষণা করেছিলেন, ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র, ভারত কোনো বেপরোয়া দেশ নয়। ফ্রান্স ভারতকে কখনোই পেনালাইজড বা বয়কট করবে না। ফ্রান্স প্রথম দেশ হিসেবে ভারতের সাথে নিউক্লিয়ার ডিল করার প্রস্তাব দিয়েছিল। সেই ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতা আজ আরও এক ধাপ এগিয়ে গেছে ইমানুয়েল ম্যাক্রো এবং ভারতের প্রধানমন্ত্রীর পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে। আজ যখন আমেরিকা বা পশ্চিমের কিছু দেশ ভারতের প্রযুক্তি হস্তান্তরের শর্ত চাপায়, তখন ফ্রান্স সরাসরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকা বা অন্য কোনো শক্তির উপর নির্ভর না করে ইন্ডিয়া এবং ফ্রান্স মিলে 6th জেনারেশন এয়ারক্রাফট বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান গবেষণার কাজ একসাথে করবে। 2030 সালের মধ্যে এই কোলাবোরেটিভ মডেল বিশ্ব সামরিক বাজারে এক বিপ্লব আনতে চলেছে। এই ধরনের হাইটেক ডিফেন্স ডিল কেবলমাত্র সরকারি চুক্তির মাধ্যমে হয় না, এর পেছনে প্রয়োজন হয় দুটি দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে পরম আত্মবিশ্বাস ও রিয়েল টাইম আন্ডারস্ট্যান্ডিং। এখন আমাদের নিরপেক্ষভাবে বুঝতে হবে কেন এই পার্সোনাল রিলেশনশিপ কূটনীতিতে এত বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে ডিপ্লোমেসি দুটি স্তরে কাজ করে। একটি হলো ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি, যা আমলা ও কূটনীতিকরা ফাইলপত্রের মাধ্যমে করেন, আর অন্যটি হলো স্ট্র্যাটেজিক পার্সোনাল ডিপ্লোমেসি, যা দেশের শীর্ষ নেতারা সরাসরি করেন। যখন দুটি দেশের মধ্যে ভৌগোলিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক ফ্রিকশন তৈরি হয়, তখন সাধারণ কূটনৈতিক চ্যানেলগুলো সিদ্ধান্ত নিতে বহু সময় ব্যয় করে। কিন্তু শীর্ষ দুই নেতার মধ্যে যদি সুদৃঢ় পার্সোনাল বন্ড থাকে, তবে এক ফোনেই সেই জট খুলে যায়। দুর্ভাগ্যবশত ভারতের রাজনীতিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বা অন্য কিছু বিরোধী নেতা প্রায়শই এই হাগ ডিপ্লোমেসি বা ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে কটাক্ষ করে মন্তব্য করেন। তারা ভুলে যান যে বিশ্বমঞ্চে একজন প্রধানমন্ত্রী যখন কোনো বিশ্ব নেতাকে আলিঙ্গন করেন, তা কেবল দুটি মানুষের সাক্ষাৎ নয়, তা হলো 140 কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব এবং ভারতের প্রভাব বিস্তারের এক স্ট্র্যাটেজিক অস্ত্র। আজ যদি বিরোধী দল 2029 সালের নির্বাচনে নিজেদের একটি যোগ্য বিকল্প হিসেবে তুলে ধরতে চায়, তবে তাদের বুঝতে হবে যে কেবল অন্ধ বিরোধিতা বা আন্তর্জাতিক কূটনীতি নিয়ে হালকা মন্তব্য করে দেশের মানুষের আস্থা জেতা যাবে না। দেশকে চালাতে গেলে এবং বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বজায় রাখতে হলে এমন একটি কনস্ট্রাকটিভ জিওপলিটিক্যাল টেমপ্লেট বা দূরদর্শী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে যা ভারতের জাতীয় স্বার্থকে রক্ষা করে। নরেন্দ্র মোদী যেভাবে বিশ্বমঞ্চে আমেরিকার মতো পরাশক্তির থেকে শুরু করে রাশিয়া, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও ব্যক্তিগত স্তরে মজবুত করেছেন, তা আজকের ভূ রাজনীতিতে ভারতকে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সস্তা মন্তব্য বা রাজনৈতিক বিষেধগারের জায়গা নেই। এটি এক পরম চতুর ও বাস্তব ভিত্তিক ক্ষেত্র। আজকের বিশ্বের এই উত্তপ্ত ভূরাজনীতিতে ভারত কেবল একজন শ্রোতা নয়, ভারত আজ সিদ্ধান্ত গ্রহণকারী একজন বিশ্বশক্তি। আর এই শক্তি অর্জিত হয়েছে দূরদর্শী নেতৃত্ব, আত্মনির্ভর ভারত নীতি এবং বিশ্ব নেতাদের সাথে তৈরি হওয়া প্রগাঢ় ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে। আজকের এই বিশেষ নিউজ রিপোর্ট এবং জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরোধী দলগুলোর এই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার মত কী? ভারত সরকারের এই সুদৃঢ় ডিপ্লোমেসি কি ভারতকে বিশ্বগুরুর আসনে বসাতে সফল হচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতীয় দেশের এই আন্তর্জাতিক সাফল্য সম্পর্কে জানতে পারে। আর এমন সব চমকপ্রদ অথচ নিটল বাস্তব জিওপলিটিক্যাল বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এখনই প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।